এই ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টিও একই পদাঙ্ক অনুসরণ করে, তাহলে এই ডেটগুলি চেঞ্জ হবে। এটা আমরা হ্যাঁ স্যার, এখন পর্যন্ত তো আমাদের এরকম ইনস্ট্রাকশন আসে না, আমাদের শুধু লাস্ট সেমিস্টার না তারও আগের সেমিস্টারের ফাইনাল এক্সাম হয়নি। তাই। আর স্যার এমন অবস্থা হয়ে গেছে ওই সেমিস্টারে যে কি কি সাবজেক্ট ছিল সেটাই ভুলে গেছি, আর ভিতরের জিনিস মনে রাখবো কি করে। এখন ওই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং আইআইটি তে এই সিস্টেম করতেছে যে কারেন্ট সেমিস্টারের ক্লাসগুলো সাসপেন্ড, ওই পিছনের ব্যাকলগ পরীক্ষাগুলি চালানো হবে। তো আমাদের তো এই সেমিস্টার তো এরকম করবে না বোধহয়, হয়তো বা সেমিস্টারের শেষের দিকে হয়তো কোনো ডিসিশন আসবে, আমরা এখন পর্যন্ত কোনো ডিসিশন পাইনি আর কি। তো সেটা নিয়ে আমাদের চিন্তা করার তো আমার মনে হয় যে দরকার নাই, দরকার নেই। হ্যাঁ, আমরা আমাদের মতো চলি, আমরা আমাদের মতো পড়তে থাকি। সো যখন হ্যাঁ বলেন স্যার। আরেকটু কথা ছিল স্যার, এমসিকিউ গুলো মানে আরেকটু ইজি করলে ভালো হতো, কারণ আমাদের সবার অবস্থায় স্যার বুঝতে পেরেছেন, সবাই 2, 3, 4 পেয়েছে। না আমি কঠিনটা করলাম কোথায়, আমি নিজে বুঝতে পারি স্যার কঠিন না স্যার, মানে হচ্ছে গিয়ে স্যার বুঝতে, মানে প্রশ্নটা না মানে সবগুলো প্রথম দেখাতে না স্যার, প্রথম ভাবে আপনাকে বলতে ইচ্ছে করছে স্যার প্রশ্ন তো সব এক, পরে দেখি যে না স্যার এক না, মানে সবগুলো প্রশ্নই কনফিউজিং হয়ে গিয়েছিল, কনসেপ্টটা মনে আছে কনফিউশন এটা হয়ে তো একটা গিয়েছিল। লাইফ হ্যাক তাই না, এটা তো একটা লাইফ লার্নিং যে আমরা শুরুতেই যদি কনক্লুশনে চলে যাই। এই ওবি যে পড়ছে, আমি তো বললাম যে আমাদের জীবন বোধের সাথে মিলিয়ে দেখেন, আমরা কোনো কিছু একটা মানুষ ধরেন একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছে, তার প্রথম সেন্টেন্সটা শুনে আমি মতামত দেওয়া শুরু করলাম, বা একটা জিনিস দেখার সাথে সাথে আমি মতামত দেওয়া শুরু করলাম। সো জাস্ট এটা একটা লার্নিং হয়ে গেল না, যে আসলে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে ব্যাপারটা সহজ হয়ে যায়। না এই ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে। আমার গতকাল আমার একটা পরীক্ষা গেছে এই ইয়েতে, তো পরীক্ষায় আমি স্মরণকালের খারাপ করছি। কিরকম? এই এমসিকিউ তে 2 পেয়েছি। তো চিন্তা করলাম এমসিকিউ তে 2 পাইলাম কেন, সেটা ব্যাখ্যা পরে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে থিওরিতে পুষিয়ে নেব। থিওরিতে আমার জানা প্রশ্ন আনসার করতে পারিনি। তো তাইলে এটার কনক্লুশন কি? আমি সেলফ যে রিয়েলাইজেশন, সেটা হচ্ছে আমি পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট দ্বারা খুবই বিরক্ত ছিলাম, যার কারণে আমি কনসেন্ট্রেট করতে পারিনি। আসলে প্রশ্ন সহজ হইলেও কনসেন্ট্রেট করা যায় না। সো কিপ কোয়াইট, নিজেকে শান্ত রাখে মনোযোগ দিয়ে দিলে সবই হয়ে যায়। আর আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন যখন ক্লাস টেস্ট হবে আমাদেরকে এমসিকিউ নিতে হবে, আর সেকেন্ডলি আমাদের যে মিড টার্ম হবে সেই মিড টার্মে আমাদের 60-40, টিচার চাইলে 9টা এমসিকিউ নিতে পারে, 6 মার্কসের নেগেটিভ নিতে পারে, অথবা টিচার চাইলে 9 মার্কসের নেগেটিভ এবং 6 মার্কসের এমসিকিউ নিতে পারে মিড টার্মে। সো মিড টার্মে আপনারা যেহেতু এমসিকিউ একটু আছে, মিড টার্মে আমি 6টা এমসিকিউ দিব, 9 মার্কসের নেগেটিভ করবে, সেটা সমস্যা নাই, কিন্তু ক্লাস টেস্টে আপনাকে এমসিকিউ দিতেই হবে। আর সহজের মধ্যে ঠিক আছে, পরের যে ক্লাস টেস্ট হবে সহজই হবে, তখন এটা সহজ হবে না কঠিন হবে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করবে। দেখবে যে পরের, আমি শিওর পরের পরীক্ষা অনেকেই 9-10 পাবে, তারপরেও কয়েকজন থেকেই যাবে যে যিনি 2-3 পেয়েছেন। তার মানে কি আমাদের একটু নিজেদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে কোথায় ভুল হয়েছে। দেখেন সেকেন্ড এক্সামটা কিন্তু আসলে আমার নেওয়ার কথা না, তারপর নিচ্ছি। তো নিজের যে ভুলগুলো হয়েছে ফার্স্ট এক্সামে সেটা যাতে আমরা ফোকাস করতে পারি, সেটার উপর ওয়ার্কআউট করতে পারি, সেটা সর্ট আউট করতে পারি, সেটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ জি স্যার। ওকে স্যার। একটু সময় নিয়ে পড়বেন। আমার মনে হয় পরে যখন আমি বুঝিয়ে দিয়েছি, কোন সব প্রশ্নের উত্তর তো আপনারই দিয়েছেন, সবগুলো উত্তর তো কারেক্টলি আপনারা দিয়েছেন, তার মানে আপনারা পারেন। একটু সময় নিতে হবে, হুটহাট ডিসিশনে যাওয়া যাবে না, এটা এ হবে না বি হবে, একটু পড়েন, ধৈর্য নেন। দুইটা জিনিস, দুইটা স্ট্র্যাটেজি বলে রাখি যে আপনার জন্য ভালো হবে। একটা হচ্ছে নন রিলাইং, দ্যাট মিনস আমার বন্ধু উত্তরের আশায় থাকা, যে তাড়াতাড়ি উত্তরটা পাঠাও, এটা কি ওটা কি, এটা আপনাকে ডিস্ট্রাক্ট করবে। এটা আপনি পারবেন যে আনসারটা সেটা আপনি ভুল করবেন আপনার বন্ধুর আশায়, হয়তো আপনি পড়বেন না, সে এটা উত্তর করবে আপনাকে পাঠাবে, সে রং আনসারও পাঠাইতে পারে। নিজে পড়েন আপনি, আই ক্যান গ্যারান্টি ইউ, ইফ ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ইন মাই ক্লাস, you'll be able to get at least 80%, আমি বলছি at least 80%। আপনি যদি ক্লাসের লেকচার গুলো শুনেন, and if you even do not go through the slide, আপনি স্লাইড পড়েন না, আপনি যদি লেকচার গুলো যদি শুনে যান মনোযোগ দিয়ে, আপনি 80% পাবেন। ওকে স্যার। সো মিড টার্ম কি এডু স্মার্টে হবে নাকি গুগল ক্লাসরুমে?
গুগল ক্লাসরুমে হবে সবকিছু। স্যার সব পরীক্ষায় গুগল ক্লাসরুমে নেবেন বলেছিলেন প্রথম। আর স্যার ক্লাস টেস্টের সেকেন্ড ডেটটা কবে হবে? অন্যের উপর রিলাই করবো না, দ্বিতীয়ত হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা পড়বো, একটু সময় নিয়ে। ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার স্যার পরবর্তী আপনি ক্লাস এই যে একটা টেস্টটা কথা কবে হবে? বলেছিলেন একজনে প্লিজ বলেন। পরবর্তী ক্লাস টেস্টটা কবে হবে? এটা এখন মিড টার্ম বলছি, যেটা বলা হয়েছে। পরবর্তী ক্লাস টেস্ট হবে 20 তারিখ, অথবা চাইলে আপনারা 27 তারিখ দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। 27 তারিখ স্যার দিলে স্যার একসাথে 20 তারিখে ভালো, একদিনে এক একদিন এক একটা থাক, সেটাই ভালো হয়। জি স্যার 20 তারিখে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ক্লাস টেস্টের সিলেবাসটা বলে দিই। ক্লাস টেস্টের সিলেবাসটা হচ্ছে ভ্যালুজ, অ্যাটিটিউড, জব স্যাটিসফ্যাকশন থাকবে, তার সাথে থাকবে গ্রুপ এন্ড টিম। এখন বলেন আর কোন প্রশ্ন আছে? তাহলে আমি নতুন চ্যাপ্টারে যেতাম। স্যার ভ্যালু স্যার অ্যাটিটিউড আর মিডের ব্যাপারে একটা কোনটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার প্রথম দিন আপনি বলেছিলেন যে স্যার টাইপ করে নেবেন গুগল ক্লাসে পরীক্ষা, স্যার এটা কি টাইপ করে থাকবে? হ্যাঁ ওই যে এই যে মিড টার্মটা যে হবে সেখানে তো নেগেটিভ কোশ্চেন থাকবে, তাই না? আপনাকে টাইপ করতে হবে অ্যানসারটা সেখানে। জি স্যার, ছবি জি স্যার ওটাই বললাম, মানে অন্যান্য এক্সামে তো স্যার আমরা লিখে ছবি তুলি, আপনি বলেছিলেন যে ওয়ার্ডে লিখে তারপরে ওটা হচ্ছে কপি পেস্ট করতে হয়েছে ক্লাসরুমে। ওই ওয়ার্ডে লেখার কথা বলেছিলাম যে ব্যাকআপ যাতে থাকে, কারণ অনেক সময় জি আমাদের স্যার, ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, তখন আবার কিন্তু গুগল ক্লাসরুমটা কিন্তু রিফ্রেশড হয়ে যায়। রিফ্রেশ হইলে তখন কিন্তু জি আপনি স্যার যা সব লেখা লিখেছেন চলে যাবে স্যার। চলে যাবে, সব চলে যাবে। সেই জন্য ব্যাকআপ প্ল্যান হিসেবে বলেছি যে ওয়ার্ডের মধ্যে টাইপ করলেন, একদম যখন সাবমিশনের সময় হবে তখন এটা কপি করে পেস্ট করে সাবমিট করে দিলেন। স্যার আমাদের মধ্যে অনেকে তো আবার যে টাইপিং ঠিক মতো স্যার দেখা যায় যে পারে না, ওনাদের জন্য আবার না পারলে শিখবে, ঝামেলা হবে। না পারলে ওকে স্যার। এই এক সপ্তাহে কোথাও ট্রেনিং নিবে বা নিজে নিজে ট্রেনিং নিবে। জি স্যার। যখন ক্লাস টেস্টের থার্ড আইটেমটা শুনতে পারি না, একটু খেয়াল করতে পারি না। It is a mother of invention. এই যে আপনি দেখেন এই আজকে আমি তো এই করোনা আগে কোনোদিন আমি কিন্তু এই জুম চালাইনি সত্যিকার অর্থে। গুগল ক্লাসরুমে টুকিটাকি কাজ করেছি, জুম কোনোদিন আমি কিন্তু ইউজ করি নাই। এখন যদি আমি বলি যে করোনা আসছে আমি জুম চালাতে পারবো না, তাহলে কি আমার চাকরি থাকবে? না স্যার। যারা টাইপ পারে না তাই তারা টাইপ শিখে নেবে, এই উসিলায় টাইপটা শিখা হয়ে যাবে। তার তো জীবনে টাইপ লাগবেই, নাকি সে অফিসে গিয়ে হাতে লিখে কাজ করবে? জি স্যার। আর যে বলে স্যার আমি একদমই পারি না, ঠিক আছে ড্রপ দ্য কোর্স, না পারলে আপনি বসে থাকেন, আপনার জন্য আমরা বসে থাকবো না। পৃথিবী হাইলি কম্পিটিটিভ, এখানে কেউ কারোর জন্য বসে থাকে না। এক একটা পজিশনের জন্য এগেইনস্টে 200 জন 300 জন অ্যাপ্লাই করে। সো আপনার জন্য কি বসে থাকবে যে আমি পারি না, অর্গানাইজেশন অপেক্ষা করবে উনি শিখে আসুক তারপরে ওনাকে জবে নিব? আপনি পারেন না, দ্যাট মিন্স ইউ উইল বি কিকড আউট ফ্রম দ্য কম্পিটিশন। আপনি কম্পিটিশনের বাইরে, আপনি ওইখানে বসে থাকেন, বসে বসে কান্না করেন, ফেসবুকে স্ট্যাটাস দেন যে দুনিয়াটা খারাপ, দিতে থাকেন, আপনি কিছু যায় আসে না, কারোর কিছু যায় আসে না। স্যার আমি বলছি, আবারও বলছি, আপনাদের যে সেকেন্ড ক্লাস টেস্ট হবে, ইট উইল বি সেকেন্ড ক্লাস টেস্ট না, ইওর ক্লাস টেস্ট উইল বি হেল্ড অন 20th February। সিলেবাস হচ্ছে ভ্যালুজ, অ্যাটিটিউড আর হচ্ছে টিম। আপনাদের ফার্স্ট মিড টার্ম হবে 13 তারিখ, দ্যাট মিন্স নেক্সট উইকে, পার্সোনালিটি এন্ড পারসেপশনের উপরে। আপনাদের সেকেন্ড মিড টার্ম হবে 27 তারিখে, ইট উইল বি হেল্ড অন পাওয়ার আর হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আর কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা স্যার আজকে ক্লাসে একটু আমি লেটে জয়েন করেছি, যে 4টা পার্সোনালিটি পড়ানো হয়েছে, জাস্ট হেডলাইন গুলো একটু বললে আমি লিখে নিতাম। সেটা হচ্ছে আমরা পড়েছি হাই ফ্লায়ার্স, আমরা পড়েছি হচ্ছে টাইপ এ এন্ড বি পার্সোনালিটি, তারপর আমরা পড়েছি সেলফ মনিটরিং। তিনটা স্যার, আর এর আগের ক্লাসে পড়েছিলাম 4টা। হ্যাঁ, এর আগে এখন পারসেপশন পড়াবে, এখন পারসেপশন পড়াবো। আরেকটা বলে রাখি, অনেকেরই কিন্তু এরকম ঝামেলা হবে যে স্যার আমি গুগল ক্লাসরুমে বুঝতে পারছি না স্যার, কি করে, আগে তো কোনোদিন পরীক্ষা দিচ্ছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা ট্রায়াল এক্সাম নিজে নিজে দিয়ে নেন, নিজেদের মধ্যে চেষ্টা করেন, নিজে না পারলে অন্যদের কাছ থেকে শিখেন। পরীক্ষার সময় আমি এগুলো কিছুই শুনবো না, কারণ অলরেডি একটা এক্সাম কিন্তু নিয়েছি আমরা গুগল ক্লাসরুমে।
তারপরে কোনো কিছুই কিন্তু আমি শুনবো না, স্যার আমারটা চলে গেছে, আমি কোনো কমপ্লেনই আমি শুনবো না আপনাদের কাছ থেকে। ওকে, সো উই আর মুভিং টু আওয়ার নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ পারসেপশন। আমরা এই যে পারসেপশন ডিসকাস করছি, অলরেডি পার্সেন্টেজ শেষ করছি। আমরা এই ওবির কোন ফেজে আছে, ওবিটাকে তো আমরা 3টা ভাগে ভাগ করেছি, যে ওবি মিন্স আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, গ্রুপ ডাইনামিক্স এন্ড অর্গানাইজেশনাল কালচার এন্ড স্ট্রাকচার। এই যে পারসেপশন আমরা ডিসকাস করতে যাচ্ছি বা পার্সেন্টেজ ডিসকাস করছি, কোন ফেজে আছে এখন? এখন এখন এটা নির্ভর করে পারসেপশন হচ্ছে কার পারসেপশন। যদি এমপ্লয়ীদের পারসেপশন মেজার করতে চাই তাহলে এখনো ইন্ডিভিজুয়ালে আছি। ইন্ডিভিজুয়াল যদি এমপ্লয়ি ছাড়া আর কার আর পারসেপশন? আর আরেকটা পারসেপশন হচ্ছে যে আমি অর্গানাইজেশন সম্পর্কে বুঝতে চাই, আমার পারসেপশন কি হওয়া উচিত, তাহলে তাহলে তো আমি অর্গানাইজেশন। না, তাহলে তো ইন্ডিভিজুয়ালি হয়। আমি যদি বুঝতে চাই তাহলে তো ইন্ডিভিজুয়ালি হয়। পারসেপশন অলওয়েজ ইন্ডিভিজুয়াল না। গ্রুপে কি কেউ পারসিভ করতে পারি? চলুন 5 জন মিলে পারসিভ করি, হবে এটা পারসেপশন? এটা যদি আপনি যেটা বুঝাতে চাচ্ছেন স্যার, যে যদি এমপ্লয়াররা পারসিভ করে যে তার এমপ্লয়ি গুলো কেমন হবে, এটাও ইন্ডিভিজুয়াল পারসেপশন, বিকজ এমপ্লয়ার আর অলসো দ্য পার্ট অফ দ্য অর্গানাইজেশন। এমপ্লয়ি যদি পারসিভ করে তার অর্গানাইজেশন কেমন হবে, এটাও ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। মানে পারসেপশন হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ওকে, সো আমরা এখনো কিন্তু পারসেপশনেই আছি, মানে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার আছে। আজকে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে গ্রুপ ডায়নামিক্স, যে তখন আমরা গ্রুপ ইনফ্লুয়েন্সটা দেখতে পাবো। যেমন এই যে পলিটিক্স আছে, কনফ্লিক্ট আছে, এগুলা মজার মজার জিনিস আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু একটু ছবি দেখাই নি আপনাদেরকে। স্লাইড কি দেখতে পাই? না স্যার। No, sir. শেয়ার হয়নি? No, sir. No, sir. আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখন কি স্লাইড শেয়ার হয়েছে? বলো। জি, জি স্যার। স্যার। এই হাতির কয় পা? 4 পা। 4 পা স্যার। সচেতন ভাবে বলছে 4 পা, আসলে কিন্তু প্রথমে কেউ যদি হঠাৎ করে দেখে তাহলে অনেক পা দেখবে। আচ্ছা, 4টা পা 5টা 6টাও দেখা যাচ্ছে স্যার। কি দেখতে পাচ্ছেন এখানে এখন? মনে হচ্ছে ভূত। আমি তো স্কাল দেখতে পাচ্ছি স্যার। স্কাল দেখতে, আরো ভালো করে দেখেন, আরো ভালো করে। প্রথমে যেটা দেখি সেটাই পারসেপশন। কি দেখতে পাচ্ছি? স্যার আয়নায় তাকায় আছে স্যার একটা মহিলা। একটা ছেলে একটা মেয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি আয়নার সামনে বসে আছে। কি দেখতে পাচ্ছি? ডাক অর র‍্যাবিট? মানে তো দেখছি প্রথমে স্যার হাঁস দেখছি স্যার, পরে হচ্ছে র‍্যাবিট। এখন মিউট করেন প্লিজ। কোন লাইনটা লম্বা, এ অর বি? বি। ইকুয়াল। দুটোই তো সমান মনে হয়। দুইটাই সমান। স্যার দুইটাই সমান। দুইটাই সমান মনে হচ্ছে। এটা তো একটা স্থির চিত্র, কিন্তু ঘুরছে, তাই না? জি স্যার। আসলে ছাদটা কোথায়? মাটিতে। ছাদটা মাটিতে না। কি দেখতে পাচ্ছি? স্যার এখানে হচ্ছে কিছু মানুষ প্রার্থনা করছে।
ঝর্ণা। পানি মনে হয় আবার তো প্রথমে। ঝর্ণার মতো দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছি? সমুদ্র স্যার। একটু ভালো করে দেখেন। স্যার একটা ব্রিজ। জাহাজ আছে স্যার। জাহাজ। এনে সো ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এক একজন সবাই কি একই রকম অ্যান্সার করেছেন? না স্যার। না স্যার। এখন যিনি বললো ব্রিজ, ওনাকে কি আমি ভুল বলতে পারি? যিনি বললো না স্যার, জাহাজ, সবাই কারেক্ট। সো সেই জন্য পারসেপশন বলা, উই সি থিংস নট এজ দে আর, উই সি থিংস এজ উই আর। যে জিনিসটা আছে সেই জিনিসটা কি দেখেছি আমরা, বলেন তো? নাকি আমি যা দেখতে চেয়েছি সেটাই দেখলাম, আমার সেন্সরি ইমপ্রেশনে যা আছে তাই দেখেছি, তাই না? জি স্যার। এটাই হচ্ছে পারসেপশন। এই জন্য পারসেপশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পারসেপশন উইল লিড টু ইউর অ্যাটিটিউড। কোনো কিছু ইভ্যালুয়েট করা কে আমরা বলছি কি, ইভ্যালুয়েটিভ স্টেটমেন্টকে আমরা কি বলছি? অ্যাটিটিউড। এবং অ্যাটিটিউড উইল লিড টু হোয়াট? অ্যাটিটিউড উইল লিড টু দা বিহেভিয়ার। আপনার অ্যাটিটিউড এর অ্যাকশনটা কি বা রিঅ্যাকশনটাকে আমরা বিহেভিয়ার বলি, এবং ম্যাক্সিমাম টাইম বিহেভিয়ারটাকে আমরা কি বলি? একটা মানুষ অধিকাংশ সময় তার বিহেভিয়ার কেমন, এটাকে আমরা কি বলি? পার্সোনালিটি। ভেরি গুড, পার্সোনালিটি বলি। এইগুলোই তো কনসেপচুয়াল প্রশ্ন, এগুলোই তো আপনারা সবসময় ক্লাসে লেকচারটার প্রতি মনোযোগ দিবেন, বোঝার চেষ্টা করবেন। সো এই যে আমরা পারসেপশন একটা ইমপ্যাক্ট দেখতে পাই, অ্যাটিটিউড। আচ্ছা, যদি এরকম হয় যে আমাদের বিহেভিয়ার কিসের উপর ডিপেন্ড করে? অ্যাটিটিউডের উপর স্যার, পারসেপশনের উপর। পার্সোনালিটির উপর। বিহেভিয়ার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। এই পড়াইলাম এতদিন, তারপর আপনি বলবেন যে স্যার এমসিকিউ তো কঠিন দিয়ে দিলেন। আরে বিহেভিয়ার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে কেন? বিহেভিয়ারটার নামই তো পার্সোনালিটি। মানুষের বিহেভিয়ারটাই তো তার পার্সোনালিটি। ম্যাক্সিমাম টাইমে সে কি বিহেভিয়ার করছে? জেনেটিক থেকে আসে বিহেভিয়ার। একটা মানুষের বিহেভিয়ার ডিপেন্ড করে অ্যাটিটিউডের উপরে। অ্যাটিটিউড। বিহেভিয়ারটা কি? অ্যাকশন আর রিঅ্যাকশন অফ দ্য অ্যাটিটিউড। অ্যাটিটিউড কি তাহলে? ইভ্যালুয়েটিভ স্টেটমেন্ট। কোনো কিছু ইভ্যালুয়েট করলাম, ধরেন আপনি জাহাঙ্গীরনগরকে ইভ্যালুয়েট করলেন, খুব ভালো ইউনিভার্সিটি, তাহলে জাহাঙ্গীরনগরের প্রতি আপনার বিহেভিয়ারটা কেমন হবে? ভালো না খারাপ? পজিটিভ। ভালো হবে। কিন্তু সবসময় কি অ্যাটিটিউড অনুযায়ী বিহেভিয়ার হয়? না স্যার। যদি না হয়, আপনি বললেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুব ভালো এই সে, কিন্তু মানুষ বললো যে তাহলে জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছেন, আপনি বললেন না জাহাঙ্গীরনগর ভর্তি হবো না, তার মানে আপনার অ্যাটিটিউড অনুযায়ী কি বিহেভিয়ার হয়েছে? না স্যার। তাহলে এটাকে আমরা কি বলি? এটার একটা নাম আছে স্যার, কগনিটিভ ডিসোনেন্স। অ্যাবসলিউটলি রাইট, কগনিটিভ ডিসোনেন্স। এইটাই তো প্রশ্ন হবে, ধরেন এইরকম প্রশ্ন তো এরকমই হবে, আর কি? সো ধরেন এই এক্সাম্পলটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটার নাম কি, যে এটার নাম কি পারসেপশন, এটার নাম কি বিহেভিয়ার, পার্সোনালিটি, না কগনিটিভ ডিসোনেন্স? যিনি বুঝবে উনি কারেক্ট আনসার করবে। যতই আপনি মুখস্থ করেন যে হোয়াট ইজ কগনিটিভ ডিসোনেন্স, যতই ডেফিনিশন মুখস্থ করেন, আপনি পারবেন না তো। ওকে, সো এই যে পারসেপশন আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা কি যা দেখতে, আমরা কি সবাই একই জিনিস দেখেছি? কিন্তু জিনিসটা তো একই, ছবিটা তো সবার জন্য একই ছিল, কিন্তু বাট আমরা ডিফারেন্টলি দেখেছি। এই পারসেপশনটাই কিন্তু আপনার একসময় অ্যাটিটিউডকে ইনফ্লুয়েন্স করবে। সো তাহলে পারসেপশনটা কি? পারসেপশন হচ্ছে যে হাউ উই গিভ মিনিং টু সামথিং। আমরা কোনো কিছুকে, এই যে একটু আগে মিনিং দিলাম, বললাম যে এটা বড়, এটা ছোট, এটা ডাক, এটা রেবিট, এটা স্কাল, এটা একটা মহিলা। এই যে মিনিং দিলাম, এই মিনিংটা কিসের উপর বেসিস করে দিচ্ছি? অন দ্য বেসিস অফ আওয়ার সেন্সরি ইমপ্রেশন। আমাদের নিউরন গুলাতে, আমাদের নার্ভাস সিস্টেমে কিছু ইনফরমেশন জমা আছে, সেই ইনফরমেশনের উপর বেসিস করে কিন্তু আমরা তার মিনিং দিচ্ছি, ইজন্ট ইট? আমাদের তাহলে তার পিছনে আরো যদি যাই, পারসেপশনের পিছনের গল্প কিন্তু আমরা বলেছিলাম, মনে আছে কি সেটা? পারসেপশনের পিছনের গল্প সেটা কি? সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, বলেছিলাম না? তো এই ইনফরমেশন গুলো কোথা থেকে আসে? এই যে সাবকনশিয়াস মাইন্ডের, যে আপনি যেভাবে সাবকনশিয়াস মাইন্ডকে ডেভেলপ করলেন, সেই সাবকনশিয়াস মাইন্ড গুলো ইনফরমেশন গ্যাদার করে রাখবে, সেটাই আপনার আস্তে আস্তে কি করবে? সেই অংশটাই আপনাকে একসময়
ওই পারসেপশন গুলো ডেভেলপ করবে। সেই জন্য কিন্তু বলেছি যে আপনি আপনার যদি সেন্সরি ইমপ্রেশনকে বা সাবকনশিয়াস মাইন্ডকে ইফ ইউ ফিড গুড থিংস, ভালো জিনিস খাওয়ান, তাহলে ভালো জিনিস মাথায় থাকবে এবং আপনার পারসেপশনটা পজিটিভ হবে, ভালো হবে। পারসেপশনটা ভালো হলে তখন দেখা যাচ্ছে কি আপনার অ্যাটিটিউড ভালো হবে, অ্যাটিটিউড ভালো হলে আপনার আলটিমেটলি বিহেভিয়ার ভালো হবে, বিহেভিয়ার অধিকাংশ বিহেভিয়ার ভালো মানে হচ্ছে আপনার পার্সোনালিটি আপ টু দ্য মার্ক হবে। এভাবে কিন্তু আমরা এগিয়ে যাই। বুঝা গেল? সেই জন্য আমাদের সেন্সরি ইমপ্রেশনটাকে, আমাদের নার্ভাস সিস্টেমকে, আমাদের নিউরনকে কি করতে হবে, তখনই পারসেপশনটা পজিটিভ হবে। তাহলে পারসেপশনটা কি? আমাদের যে নার্ভাস সিস্টেমে সেন্সরি ইমপ্রেশনে যেই অনুযায়ী কোনো কিছুকে যখন মিনিং দেই, সেই মিনিংটাকে আমরা বলছি পারসেপশন। সেই মিনিংটা কারেক্টও হতে পারে, সেই মিনিংটা ইয়েও হতে পারে, রং হতে পারে। কিন্তু পারসেপশনের ক্ষেত্রে আমরা কারেক্ট বা রং বলি না, আমরা এটাকে পজিটিভ বা নেগেটিভ বলি। ধরেন আপনাকে একটা ছবি দেখালাম যেখানে কয়েকজন মানুষের কাছে হচ্ছে আপনার বন্দুক নিয়ে ঘুরছে কয়েকজন মানুষ। তাহলে এটা দেখে কেউ বলতে পারে যে তারা হচ্ছে ডাকাত, পারে না? অনেকে 7-8 জন লোক বন্দুক নিয়ে ঘুরছে, ডাকাত বলতে পারে। আবার অনেকে কি বলবে যে তারা ফ্রিডম ফাইটার, তারা যুদ্ধে যাচ্ছে, হতে পারে কিনা? সো এই যে দুইজন দুইটা মিনিং দিল, কিসের উপর বেসিস করে দিল? অন দ্য বেসিস অফ দ্য সেন্সরি ইমপ্রেশন। সো এখন প্রশ্ন হচ্ছে যে পারসেপশন, তাহলে অর্গানাইজেশনের কনটেক্সটে পারসেপশন ইউজটা কি? অর্গানাইজেশন একটা ডিসিশন নিল, এখন অর্গানাইজেশন কনটেক্সটে চলে আসে। অর্গানাইজেশন একটা ডিসিশন নিল যে আমরা কি করব, উইল ইনস্টল নিউ মেশিনারিজ, আমরা নতুন মেশিনারিজ ইনস্টল করব ফ্রম নেক্সট মান্থ। এখন এই যে অর্গানাইজেশন ডিসিশনটা, সবাই কি একইভাবে পারসিভ করবে নিউ মেশিনারিজ ইনস্টল করবে? কেউ কেউ কি ভাববে? কেউ কেউ ভাববে, ও দিস আর দ্য অপরচুনিটিস টু গ্রো মাইসেলফ, টু গ্রো দাইসেলফ এন্ড টু গ্রো দ্য অর্গানাইজেশন। আবার কেউ কেউ কি মনে করবে, ইস একটা বার্ডেন নিয়ে আসলে, একটা ঝামেলা, কি দরকার ছিল? কারেন্ট মেশিনারিজ কি খারাপ চলতেছিল? এটা তো ভালোই চলতেছিল। যারা অর্গানাইজেশনে কাজ করেন বা যারা দেখেছেন, এরকম কি কখনো ফেস করেছেন? আমি যে এক্সাম্পলটা দিলাম, যে নতুন জিনিস আসাতে কেউ কোনো লোক খুব এনথুসিয়াস্টিক, সে পজিটিভলি নিচ্ছে, কেউ কেউ আবার এটাকে নেগেটিভলি নিচ্ছে, আছে কি নাই? অবশ্যই আছে, সব সময় আছে। কারণ হচ্ছে যে আমরা ফেস করি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে গিয়ে প্রচুর বাধা, প্রচুর বাধা আসে, প্রচুর রেসিস্ট্যান্স আসে। আচ্ছা, এই যে টেকনোলজির ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই। এখন আপনি যে নতুন সফটওয়্যারটা ইনস্টল করছেন, কি মনে হয় এটা কি ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। ডেফিনেটলি ভালোর জন্য। কিন্তু সবাই কি এটা নেয় ভালোভাবে? রেসিস্ট করে না? তাহলে এই রেসিস্ট্যান্সটা কোথা থেকে আসে? এই রেসিস্ট্যান্সটা আসে হচ্ছে সে কিভাবে একটা জিনিসকে পারসিভ করলো। এই যে কোভিড-19, এই কোভিড-19 ইজ ব্লেসিংস অর কার্স? কোভিড-19টা কি মনে হচ্ছে? স্যার মানুষের দিক থেকে কার্স আর নেচারের দিক থেকে ব্লেসিংস। না, আপনি আপনারটা শুধু ভাবেন, নেচারের নিয়ে ভাবতে হবে না আপনার। আমাদের জন্য স্যার ডেফিনেটলি কার্স। ডেফিনেটলি কার্স না, আমি বলবো ইট ইজ ডেফিনেটলি আ ব্লেসিংস। আমাকে যদি বলেন আমার জন্য হ্যাঁ স্যার, এটা কি স্যার ফ্যামিলির সাথে থাকতে পারছি সবসময়, এটা নট অনলি ফ্যামিলির সাথে থাকতে, আমার কাছে প্রথম বোঝার অবস্থা ছাড়া, মানে প্রথমে 1 মাস বুঝে উঠতে পারিনি, এটা তো নতুন একটা সিচুয়েশন না পুরো ওয়ার্ল্ডের জন্য। তারপরে থেকে 1 মাসের পরে থেকে পুরোটা সময় আমার কাছে ব্লেসিংস মনে হয়েছে। হ্যাঁ, ফ্যামিলির সাথে থাকতে পারি, এটা তো একটা পয়েন্ট আছে। নট অনলি দ্যাট, দেখেন স্যার আমার জন্য, কারণ হচ্ছে স্যার আই চেইন স্মোকার, কিন্তু হচ্ছে ফ্যামিলির সাথে থাকার কারণে আই কুইট স্মোকিং ডিউ টু কোভিড। আর হচ্ছে আমি থাকি হচ্ছে কুষ্টিয়ায়, আমার অর্গানাইজেশন, আমি যেখানে চাকরি করি কুষ্টিয়ায়, হচ্ছে আমি এখন অনলাইনে ক্লাস করতে পারছি। যেমন আমি আজকেও অফিসে আছি,
কিন্তু হচ্ছে একমাত্র কোভিড এর কারণে অনলাইন ক্লাসের কারণে আমি করতে পারছি। আমার দুইটা বিগ ডিউ টু কোভিড। এটা হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুত অ্যাডভান্স হচ্ছে বাংলাদেশ, মানুষকে হ্যাবিচুয়েটেড করতেছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে মানুষের ছোটখাটো রোগ, ধুলা বালি জ্বর সর্দি, স্বাস্থ্য সচেতনতা বেড়েছে এবং এটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে। নট অনলি দ্যাট, মাস্ক পরাটাও একটা ব্লেসিং হয়েছে, মাস্ক পরে অনেক ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। মাস্ক যে শুধু করোনার সময় পড়তে হয় তা না, অন্য সময় কিন্তু মাস্ক পরাটা সব সময়। কিন্তু স্যার আমাদের দেশে তো কেউই সেটা ব্যবহার করতো না, এখন এই কোভিড এর কারণে ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে। তাও অভ্যস্ত হয়ে গেছে। এখন দেখেন আমাদের দেশেই সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে পলিউটেড সিটি কিন্তু ঢাকা। হ্যাঁ, কখনো ঢাকা হচ্ছে বা কখনো দেখা যাচ্ছে দিল্লি হচ্ছে বা কখনো হচ্ছে ওই যে পাকিস্তান এরিয়া হচ্ছে। সো এই যে আমরা যদি দেখতে পাই, তার মানে হচ্ছে কি, ধরেন আমি যদি হোয়াইট পিকচারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে না বলি যে দেশের বা স্যার যেটা বললো যে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, এটা যদি না যায়, আমি যদি ইন্ডিভিজুয়াল কনটেক্সটে দেখি, অনেক টেকনোলজি আমরা শিখেছি না এই কোভিড-19 এর কারণে। জি স্যার, জি স্যার। এবং আমরা অনেকে অনেক কোর্স করেছি, কিন্তু অনেক ইউনিভার্সিটি তার মানে হাইলি পেইড কোর্স গুলাকে কিন্তু ফ্রি করে দিয়েছে, ওপেন করে দিয়েছে, সেখানে অনেকে অনেক স্কিল গ্যাদার করতে পেরেছি। হ্যাঁ, যাদের লস হয়েছে, কারোর ফ্যামিলি মেম্বার মারা গেছে, অসুস্থ হয়েছে, সেই ধরনের লস আছে, কিন্তু ওভারঅল কি, ওভারঅল যদি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে ইটস এ ব্লেসিংস। এবং শুধু তা না, আমি যদি আরো একটু হার্ড লাইনে যাই, বড় ধরনের ধাক্কা না আসলে মানুষ বলেন, অর্গানাইজেশন বলেন, তার সাস্টেনেবিলিটি টেস্ট হয় না। অনেক অর্গানাইজেশন ঝরে পড়েছে, অনেক অর্গানাইজেশন চেষ্টা করছে। এখন বলেন যে কোভিড এর আগে যে অর্গানাইজেশনের যে শক্তি, কোভিড এর পরে তার ক্যাপাবিলিটি, তার স্ট্রেংথ বাড়বে না কমবে? পারবে স্যার। অ্যাডভার্স সিচুয়েশন, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনকে এখন সেই অর্গানাইজেশন গুলো হ্যান্ডেল করে ফেলতে পারবে, কিন্তু ট্যাকেল করে ফেলতে পারবে, পারবে না? এত বড় সিচুয়েশন করে ফেলতে পারছে, এখন অর্গানাইজেশন গুলো আর পিছনে তাকাবে না, আর ভয় পাবে না, সে ভাববে যে যে কোনো সিচুয়েশন আমি এখন ট্যাকেল দিয়ে ফেলতে পারবো। সো এখন আমরা এটাকে কিভাবে নিব, সেটাই হচ্ছে পারসেপশন। এখন এই যে দেখেন, যদি পারসেপশন পজিটিভ হয়, এটার একটা ইমপ্যাক্ট আছে কিনা পারফরমেন্সে, প্রোডাক্টিভিটিতে? ডেফিনেটলি আছে। হ্যাঁ, আর পারসেপশন যদি নেগেটিভ হয়, তাহলে এটার একটা ইমপ্যাক্ট আছে, নেগেটিভ ইমপ্যাক্ট আছে। সেই জন্য আমরা যখন অর্গানাইজেশনের এমপ্লয়ি নিয়োগ করি অথবা তাদেরকে ট্রেনিং দেই, তাদেরকে আমরা যখন আমরা টপ পজিশনে, একটু আগে সাকসেশন প্ল্যানিং এর কথা বলছিলাম, সেটা করি, তাদেরকে যখন কম্পেনসেট করি, এই সকল ব্যাপারে আমাদের কিন্তু তার পারসেপশনটা অ্যাসেস করতে হয়। ওকে, সো আমরা পারসেপশন বুঝলাম যে আমাদের সেন্সরি ইমপ্রেশন। এখন দেখেন এই ডিসকাশনের পরে নতুন আপনার সেন্সরি ইমপ্রেশন, নতুন নতুন ইনফরমেশন পেলো নাকি পেলো না রিগার্ডিং কোভিড-19? পেলো। পাওয়ার পরে আপনার এই পারসেপশনটা চেঞ্জ হয়ে গেল না? এখন কিন্তু অনেকে, যাদের কাছে কার্স মনে হচ্ছিল, অনেকের কাছে কিন্তু আবার ব্লেসিংস লাগা শুরু হবে। আমরা আমাদের মস্তিষ্ককে কি খাওয়াচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের হ্যাপিনেস, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের সাকসেস। সাকসেস আসলে ওই মোটিভেশনাল স্পিচে শুনতে হয় না। সাকসেসের জন্য যে আপনাকে একদম 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হবে তাও দরকার নাই। নতুন নতুন দেখবেন যে আপনাদের সাকসেস রিলেটেড অনেকগুলা স্কলারি বই বের হয়েছে, সেখানে কিন্তু অধিকাংশ বলেছে যে this is the psychological pattern which determine your success rate. এই যে আমাদের পারসেপশনের তিনটা জিনিস আমাদের পারসেপশন ইনফ্লুয়েন্স করে। একটা হচ্ছে সিচুয়েশন, একটা হচ্ছে পারসিভার, যিনি পারসিভ করলো সেই লোকটা, এন্ড থার্ডলি পারসিভ থিংস, যে জিনিসটাকে পারসিভ করছি সেটা। So there are determinants of perception, influencing factors of perception. একটা হচ্ছে সিচুয়েশন, টাইমটা, ওয়ার্ক সেটিং, সোশ্যাল সেটিং। এখানে দেখেন আজকে এই একটু আগে আমরা we discuss about the perception regarding COVID-19. সত্যি করে বলেন, যাদের কিছুটা নেগেটিভ পারসেপশন ছিল, তাদের কিছুটা পজিটিভ হওয়া শুরু করেছে না?
একটু মিউট করবেন প্লিজ, একজনের শব্দ আসছে এখানে। সো আপনি কোন পরিবেশে আছেন, কোন ওয়ার্ক সেটিং এ আছেন, সেটা কিন্তু আপনার পারসেপশনকে ডিটারমাইন করবে। এই যে আমি শিওর, এই যে এখন একটু আগে আমরা ডিসকাস করলাম যে কোভিড এর উপকারিতা, পজিটিভ সাইডস গুলো, এই যে এই সোশ্যাল সেটিং এ থাকার কারণে দেখবেন অনেকের পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় টাইমও আপনার পারসেপশন কে কিন্তু লিড করে। একটা 13-14 বছর ছেলের পারসেপশন টুয়ার্ডস এনিথিং, টুয়ার্ডস স্টাডি, ধরেন কেরিয়ার বলেন, স্টাডি বলেন, জীবন দর্শন বলেন, 14 বছর ছেলের যে পারসেপশন, 40 বছরের লোকের কিন্তু ডিফারেন্ট পারসেপশন। এই আপনি 10 বছর আগে যে এরকম পারসিভ করতেন জীবনকে, এখন ডিফারেন্টলি পারসিভ করেন। কারণ কি? টাইম গ্যাপ, টাইম ডিফারেন্স। সো পারসেপশনের যে প্রথম ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস গুলো আছে সেগুলোকে আমরা বলছি সিচুয়েশন রিলেটেড ফ্যাক্টরস। সেকেন্ড হচ্ছে পারসিভার। এখন আসি পারসিভার, যিনি পারসিভ করছে, তার অ্যাটিটিউড কি, তার ইন্টারেস্ট কি, তার এক্সপিরিয়েন্স কি, এক্সপেকটেশন কি, এর উপর কিন্তু পারসেপশন অনেক কিছু ডিপেন্ড করে। ধরেন আসি ইন্টারেস্ট। এখানে আপনি কোয়ান্টাম ইফেক্ট, আপনার নাম শুনেছেন? কোয়ান্টাম ইফেক্ট ইমোশনাল ইন্টেলিজেন্সে কিন্তু কোয়ান্টাম ইফেক্ট এখন হাইলি মানে রেকগনাইজ থিংস। আপনারা এগুলো একটু পড়লেন, টুকিটাকি পড়লে হবে, এগুলো রিলেটেড বইও আছে। হ্যাঁ, বই না পড়েন এর নিয়ে একটু নেটে কোয়ান্টাম ইফেক্টটা কি? কোয়ান্টাম ইফেক্ট হচ্ছে মানুষের এই সেন্সরি ইমপ্রেশনটাকে আপনি যখন ইনফরমেশন দিবেন বা কোনো একটা বিষয় যখন ডিসকাস করবেন, এই এই বিষয়টাই তার আগামী কয়েকদিন তার আশেপাশে শুধু হতে থাকবে। ধরেন আপনি আপনার বন্ধুর সাথে 2 দিন ধরে শুধু কাচ্চি বিরিয়ানির কথা বলছেন, তখন আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাচ্চির অ্যাড, রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন কাচ্চির দোকান চোখে পড়তেছে, শুধু কাচ্চি আর কাচ্চি চোখে পড়বে। আবার আপনি কি করলেন, আপনি ডিসকাস করলেন হয়তো বা আরেকটা বিষয়, কিরকম বিষয়, ধরেন হিউম্যান সাইকোলজি রিলেটেড বিষয়, ঠিক আছে, তখন ফেসবুক খুলবেন, হিউম্যান সাইকোলজি রিলেটেড পোস্ট গুলো আসবে। আপনি তো মুভি নিয়ে খুব ইন্টারেস্টেড, মুভি নিয়ে খুব ডিসকাস করলেন, করলেন, তখন দেখবে যে মুভি রিলেটেড ইস্যুস গুলো আপনার সামনে চলে আসছে সবগুলা। এইগুলাকে আমরা বলছি কোয়ান্টাম ইফেক্ট। তার মানে হচ্ছে এই ব্যাপারগুলো কি আপনার সামনে ছিল না? আপনার এই ব্যাপারগুলো আপনার সামনে ছিল এতদিন, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড ওই ব্যাপারগুলোকে পিক করে নাই কেন? কারণ হচ্ছে আপনি ওই রিলেটেড ইনফরমেশন গুলো রাখেন নাই। এখন এই ইনফরমেশন গুলো রেখেছেন, এটাকে একটু নার্সিং করছেন, সেই জন্য আশেপাশে এগুলো আপনার কিন্তু চোখে পড়ছে। এই কোয়ান্টাম ইফেক্টের কথা কেন বললাম? কোয়ান্টাম ইফেক্টের কথা বললাম যে ইন্টারেস্ট থেকে, যে আপনার কোন ব্যাপারে ইন্টারেস্ট, সেই ব্যাপারগুলো কিন্তু সামনে আসবে। এবং একটু আগে বলছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেশালি মার্কেটিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রিমেন্ডাসলি ইউজ করছে। আজকে ধরেন অনেক সময় আমরা মজা করে বিভিন্ন রকম গেম খেলি, দেখবেন ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে, আপনি কি পছন্দ করছেন, সানরাইজ না সানসেট, আমরা এরকম উত্তর দিই। আপনার কি পছন্দ, পাহাড় না সমুদ্র, আমরা উত্তর দিই। আবার কিছু গেম আছে বিভিন্ন রকমের, এই গেমের গুলো উত্তর দিই, আমাদের কাছে কিন্তু মজা। তা আসলে কি আপনার মনে হয় এগুলো মজার ছলে করা? সেগুলো কিন্তু মজার ছলে আসলে করার না, সেগুলা একটা বিজনেস মোটিভ আছে, বিজনেস প্ল্যান আছে। আজকে আপনি একটা জিনিস ঘাটেন, ধরেন আপনি কি নিয়ে ঘাটলেন, আপনি ওবি রিলেটেড কিছু ঘাটলেন, সোশ্যাল মিডিয়াতে ঘাটলেন, এরপরে দেখবেন যে আপনার ফেসবুক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলেন, দেখবেন যে ওই ওবি রিলেটেড ইস্যু আপনার সব আপনার এই লিংকের মধ্যে চলে আসছে, সাজেশনে চলে আসছে। আজকে একটা মুভি বা একটা টপিক রিলেটেড খুঁজেন, দেখবেন যে সব চলে আসছে। এই যে মার্কেটিং, কাস্টমারকে কি খাওয়াতে হবে, কিভাবে জানে, কাস্টমারের কাছ থেকে জানে তার পছন্দ কি অপছন্দ কি। সো ইন্টারেস্টটা ডিফাইন করে যে আপনি কোনো কিছুকে কিভাবে পারসিভ করবেন। স্পোর্টস এর ক্ষেত্রে যেমন আমি একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, আমাদের বাসায় দেখা যাচ্ছে কি, ধরেন আমার ওয়াইফ হিন্দি সিরিয়াল দেখে, আমার কাছে হিন্দি সিরিয়াল মনে হয় যে একটা বিষাক্ত জিনিস, ঠিক আছে, অনেক বিষাক্ত জিনিস মনে হয়। দেখলে আমি নানা রকমের মন্তব্য করি, নেগেটিভ মন্তব্য করি, আমার উদ্দেশ্য হচ্ছে যাতে না দেখে, কিন্তু আমি কোনোভাবে কিন্তু থামাতে পারি না, ওনারা দেখেই দেখে, এবং কি মজা পায় আমি বুঝি না।
সিমিলারলি আমি যখন খেলা দেখতে থাকি, আমার সহধর্মিনী তাই ধারণা যে এটা কি একটা দেখার জিনিস হইলো, এই সারাদিন এই 7-8 ঘন্টা ধরে কি দেখতেছো, একই জিনিস তো, বল মারতেছে আর ব্যাট মারতেছে, কি মজা। এটা আমার কাছে তো এটা হাইলি ইন্টারেস্টিং, তাই না? সো এই ইন্টারেস্টও দেখেন আমার কাছে কিন্তু এই হিন্দি সিরিয়ালটা ইন্টারেস্টিং না, তার কারণে আমার এই পারসেপশনটা কি নেগেটিভ। আরে কি দেখো এইসব শুধুমাত্র ইয়া। আবার আমার ওয়াইফ মাঝে মধ্যে আবার কিছু যুক্তি তর্ক দেখা, আমার কাছে অ্যাকসেপ্টেবল না, তারপরে আমার কাছে মনে হয় যে না, যুক্তিটা ভালোই দিয়েছে, যদিও আমি অ্যাকসেপ্ট করি না। বলে যে দেখো এখান থেকে জীবনের দর্শন শেখা যায়, এই শেখা যায়, ওই শেখা যায়, অনেক কিছু আমাকে শোনায়, মানে সে এখান থেকে ভালো জিনিসও হয়তো বা নিচ্ছে। সিমিলারলি খেলাটা তার কাছে হচ্ছে বিরক্তিকর, ওয়েস্টেজ অফ টাইম, এই বোরিং, সারাদিন খেলছে। এটা আমার কাছে, আমিও তো তাকে এখানে জ্ঞান দেই যে দেখো ক্রিকেট খেলা ইজ ক্রিকেট ম্যাচ ইজ লাইফ, ক্রিকেট গেম ইজ লাইক এ লাইফ। এখানে তুমি একটা ভালো পার্টনারশিপ যেমন জীবনে দরকার, ক্রিকেট একটা ভালো পার্টনারশিপ, সবকিছু মোড় ঘুরিয়ে দেয়। এখানে তুমি যখন ধৈর্য ধরবা, দ্যাট মিন্স সেটেল হবে একটা ব্যাটসম্যান, তখন সে মারতে পারবে। তার মানে আপনি যখন ধৈর্য ধারণ করে কোনো কিছু করবেন, তখন ধৈর্য শেষে আপনি কিন্তু ফল পাওয়া শুরু করবেন, ঠিক আছে? সেখানে সব বল মারতে হয় না, অনেক বল ডাক করতে হয়, ছেড়ে দিতে হয়। তার মানে কি, আমরা জীবনে দেখি যে সবাই সবকিছু বললে যে তাকে ফেস করতে হবে তা না, অনেক বল ছেড়ে দিতে হবে, অনেকের কথা ছেড়ে দিতে হবে। সব বল ফেস করলে আপনি কিন্তু জিতবেন না, আলটিমেটলি হেরে আসবেন, ঠিক আছে? সো দেখেন, আমি এটাকে পজিটিভলি, আমার ইন্টারেস্ট আছে বলেই আমি এটা পজিটিভলি পারসিভ করছি, আবার আরেকটাতে ইন্টারেস্টটা নেগেটিভলি পারসিভ করছি। তার মানে যিনি পারসিভার তার ইন্টারেস্টের উপরে কিন্তু পারসেপশন অনেকটা ভেরি করে। আবার এক্সপিরিয়েন্স আসে, এখানে দেখবেন যে অনেকের লং বা এক্সপিরিয়েন্স আছে, দে গট দ্য এক্সপিরিয়েন্স অফ 15, 20, 25 ইয়ার্স এক্সপিরিয়েন্সেস ইন দ্য অর্গানাইজেশন, ইন দ্য কর্পোরেশন। তার যে পারসেপশন রিগার্ডিং দ্য ভেরিয়াস পলিসিস ডিসিশনস অফ দ্য অর্গানাইজেশন, আবার যিনি ফ্রেশ নতুন জয়েন করলো, ওনার পারসেপশন কিন্তু ডিফারেন্ট। সো যিনি পারসিভ করছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে পারসেপশনটা কেমন করবে। এন্ড ফাইনালি যে জিনিসটাকে পারসিভ করছে তার উপরে, যেমন নভেলটি খুব ইম্পর্টেন্ট। নতুন জিনিস, আপনি একটা নতুন ফোন কিনে নিয়ে আসলেন, নতুন ফোন কিনে নিয়ে আসলে কি করি আমরা, সেখানে ফোনটাকে খুব আরামসে টেবিলের উপর রাখি, কভার দিয়ে রাখি, এটা যাতে স্ক্র্যাচ না পড়ে। বাট হোয়াট হ্যাপেন আফটার 2 to 3 মান্থস, 2-3 মাস পরে একই যত্নে কি রাখি? ছুড়ে মারি স্যার। ছুটে মারি, পড়ে গেলেও কিছু যায় আসে না। কেন, ফোন কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়নি, কিন্তু ফোনের প্রতি পারসেপশন